হৃদয়ারণ্য যে তটিনী, পর্ব ২৯। লিখেছেন অনিদ্রিতা আখি। জঙ্গলের গভীরে প্রকৃতির নিবিড় কূলে একাকী দাঁড়িয়ে আছে ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেন। বসন্তের আগমনে চারপাশে এক নতুন প্রাণের স্পন্দন ছড়িয়ে পড়েছে। দিনের আলোয় সূর্যের সোনালি রশ্মি পাতার ফাঁক গলে মাটিতে ঝরে পড়ছে। সারা বন যেন সবুজ আভায় স্নান করছে। তরুণ পল্লবের কোমল দুলায় প্রকৃতি তার নবযৌবন উদযাপন করছে। গাছে গাছে কুড়ির মেলা, মৌমাছির গুঞ্জন আর পাখিদের কাকলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুরেলা পরিবেশ বয়ে চলেছে। কিন্তু সন্ধ্যা নামার পর জঙ্গলের চরিত্র যেন পাল্টে যায়। দিনের তেজি উত্তাপ মিলিয়ে গিয়ে চারপাশে নেমে আসে এক রহস্যময় শীতলতা। কুয়াশার আবরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যেন রাতের নরম পর্দা প্রকৃতির নিজস্ব হাতে নামাচ্ছে ধীরে ধীরে। তটিনী ব্যালকনির রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। গাঢ় অন্ধকারের চাদরে মোড়া গভীর বন তার সামনে বিস্তৃত হয়ে আছে, যেন এক অনন্ত রহস্যের উপাখ্যান। রাতের জঙ্গল এক অলিখিত কবিতার মতো। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া এক নতুন অধ্যায়ের সূচনা করে। দূরে কোনো এক গাছের শুষ্ক ডালে বসে একটানা পেঁচার ডাক ভেসে আসছে, যেন রাতের নিস্তব্ধতা চিরে কোনো অশরীরী সতর্কবার্তা পাঠাচ্ছে। হঠাৎ কোথাও শুকনো পাতার উপর হালকা পায়ের শব্দ, শিকারী প্রাণীর সতর্ক গতি, কিংবা হয়তো কোনো বুনো হরিণের নিঃশব্দ পদচারণা। শীতল বাতাস ধীরে ধীরে বইছে, তার কোমল স্পর্শে গা শিরশির করে উঠছে। আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল সেদিনের ভয়াবহ ঘটনার পর থেকে। তটিনী যেন অন্য এক মানুষ হয়ে গেছে। উমাইর তাকে ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে ফিরিয়ে এনেছে। সেদিনের সেই রক্তাক্ত রাতের পর, যেখানে সেই দুটো লোককে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। কিন্তু তটিনী সেই রাতের বিভীষিকা এখনো মন থেকে মুছে ফেলতে পারেনি। উমাইরের সেই ভয়ঙ্কর রূপ, তার চোখে নিষ্ঠুর দহন, রক্তে ভেজা হাত, সব কিছু যেন তার মস্তিষ্কে গভীর দাগ কেটে দিয়েছে। সে যেন অনুভূতিশূন্য হয়ে গেছে, নিসার নির্বাক। তার গভীর চোখের গভীরে যেন এক অভেদ্য শূন্যতা, যেখানে কেবল সেই রাতের বিভীষিকা গেঁথে আছে। উমাইর চেয়েছিল তার মুখ থেকে কিছু একটা শুনতে, একটুও প্রতিক্রিয়া পেতে। কিন্তু তটিনী ছিল পাথরের মতো নিশ্চল। কোনো শব্দ বেরোয়নি তার ঠোঁটের ফাঁক দিয়ে। উমাইর প্রথমে ধৈর্য ধরেছিল, কিন্তু দিনের পর দিন তার এই নিশ্চুপ অনড় অবস্থা তাকে ক্রমশ বিরক্ত করে তুলছে। সে চেয়েছিল কিছুটা ভয়, কিছুটা প্রশ্রয় দিয়ে তটিনীকে স্বাভাবিক করার চেষ্টা করবে, কিন্তু কোনো কিছুই কাজ করছে না। সে যতবারই কিছু বলার চেষ্টা করেছে, ততবারই তটিনী সেই একই নীরবতায় ডুবে থেকেছে, যেন তার আত্মা কোথাও হারিয়ে গেছে, কোথাও সেই রাতের অতল গহ্বরে। বসন্তের রাত, অথচ আকাশ আজ ভারী। আকাশে থমথমে মেঘের আনাগোনা, বাতাসে কাঁচা মাটির গন্ধ লেগে আছে।
যেন প্রকৃতি নিজেই এক রহস্যময় উপাখ্যান সাজিয়েছে। রাত যত গভীর হচ্ছে, শেয়ালের হাহাকার, বনের ঝিঁঝি পোকার ডাক মিলেমিশে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করছে। আর সেই নিস্তব্ধতার মাঝেই বারান্দায় দাঁড়িয়ে আছে তটিনী, গভীর দৃষ্টিতে শূন্যতার দিকে তাকিয়ে যেন এই গোধূলি রাত্রির সঙ্গেই একাত্ম হয়ে আছে। হঠাৎ করেই আকাশের রং বদলে যেতে শুরু করল। মেঘের বুক চিরে বিদ্যুৎ ঝলসে উঠছে। দূরে কোথাও বাজ পড়ার শব্দ কানে এলো। তারপরই বৃষ্টি নামে। শুরুতে নিঃশব্দে, যেন মৃদু ঝিরঝিরে ছোঁয়ায় বসন্তের সন্ধ্যা ভিজিয়ে দেবে। কিন্তু না, প্রকৃতি যেন আজ পুরোদমে নিজেকে মেলে ধরতে চায়। মুহূর্তেই বৃষ্টির জোর বেড়ে যায়। বসন্তের এই বৃষ্টি যেন আগুন জ্বালা হৃদয়ে। তার প্রতিটি ফোঁটায় একরকম উষ্ণতা লুকিয়ে আছে। খোলা ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা তটিনী এক নিমিষে ভিজে যায়। তার কায়ায় জড়ানো হালকা রঙের সুতি থ্রি-পিসটা ত্বকে লেপ্টে গেছে। বাতাসের ঝাপটায় কখন যে ওড়নাটা গা থেকে খুলে পড়েছে সে খেয়াল করেনি। বাতাসে চুলের ঢেউ লুটিয়ে পড়ে শরীরের প্রতিটি লোমকূপ শিহরিত হয়ে ওঠে বৃষ্টির ছোঁয়ায়। সে চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নেয়। বসন্তের প্রথম বৃষ্টির গন্ধ, মাটির সুদা সুবাস মিশে যায় তার শ্বাসে। সে হাত মেলে দেয়, যেন আকাশের প্রতিটি ফোঁটার স্পর্শ পেতে চায়। আজ সে আর শুধু তটিনী নয়, সে যেন বসন্ত রাতের এক জলছবি, এক ছন্দময় আবেশ, এক দুর্বার আকর্ষণ। বসন্তের বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা তটিনী যেন এক শিল্পীর হাতে আঁকা এক জল রঙের ছবি, অস্পষ্ট অথচ মোহনীয়। বৃষ্টি নেমেছে অবিরাম, একটানা, নিরবিচ্ছিন্ন। আকাশ আজ উন্মত্ত, যেন কোনো এক দুঃখী কবির ক্রন্দনধারা। বাতাস মাতাল গতিতে ধুলে বেড়াচ্ছে, গাছপালা কাঁপছে তার তাণ্ডবে। অথচ এই প্রকৃতির উচ্ছ্বাসের মাঝেও তটিনী নিস্তব্ধ, স্থির। সে যেন এক অদ্ভুত প্রশান্তির মধ্যে হারিয়ে গেছে। কত বছর পর বৃষ্টিতে ভিজছে সে হিসেব নেই। শৈশবের সেই উচ্ছ্বাস হারিয়েছে বহু আগেই। এক সময়ে বৃষ্টি ছিল তার পরম প্রিয়, এক নিঃশব্দ সঙ্গী। আজও সেই পুরনো সঙ্গী ফিরে এসেছে। প্রতিটি ফোঁটা তার ত্বক ছুঁয়ে যাচ্ছে, তার চুলের মধ্যে হারিয়ে যাচ্ছে, অথচ মন, সে কি ভিজছে আদৌ? বুকের ভেতরে জমে থাকা সেই দীর্ঘশ্বাস, অভিমান, না পাওয়ার ব্যথাগুলো কি ধুয়ে যাচ্ছে এক ফোঁটা জলে? সে তো শুকনোই রয়ে গেছে, এক পশলা বৃষ্টির আশীর্বাদেও তা ভিজছে না। হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে জাগে তার মনে। ইস, যদি এই বৃষ্টির ফোঁটাই ধুয়ে যেত কপালের সব দুর্ভাগ্যের রেখা। যদি প্রকৃতি সত্যিই উদার হতো, যদি আকাশের কান্নায় মুছে যেত তার সব দুঃখের দাগ। তটিনী চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি পড়ে যায় একটানা। তটিনী সেই ধারার মাঝে দাঁড়িয়ে থাকে নিঃশব্দ, স্বপ্নের এক আশ্রয়ে। উমাইর কায়সার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পরিচালনার পাশাপাশি নিজের একক প্রচেষ্টায় একটি নতুন ফ্যাক্টরি গড়ে তুলছে। আজ ছিল এক গুরুত্বপূর্ণ দিন। ফ্যাক্টরির নকশা চূড়ান্ত করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ইট সিমেন্টের গন্ধে মুড়া সেই স্থান থেকে ইঞ্জিনিয়ারদের সাথে কাজের তদারকি করে ক্ল্যান্ডেস্টাইন হেভেনে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। তার বুকের ক্ষত এখনও কাঁচা, কিন্তু উমাইর এসব পাত্তা দেয় না। এমন তুচ্ছ আঘাতে তার মতো দৃঢ়চেতা মানুষ ভেঙে পড়ে না। বাইরে তখন প্রবল বৃষ্টি, আকাশের কালো মেঘ গর্জন করে উঠছে। ক্ল্যান্ডেস্টাইন হেভেনে গাড়ি থামতেই তার বডিগার্ডরা তৎপর হয়ে ছাতা এগিয়ে দিল। তবে উমাইর ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, "ডোন্ট নিড।" তার কণ্ঠের গভীরতা শুনেই পাহাড়সম নীরবতা নেমে এলো। মুহূর্তেই বডিগার্ডরা ছাতা সরিয়ে নিল। গাড়ি থেকে নামার পর সে তার লম্বা কালো কোট খুলে এক বডিগার্ডের দিকে ছুড়ে দিল। অতঃপর নিঃশব্দে কুঠির দিকে এগিয়ে গেল। দরজার চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে বেরিয়ে এলো। বাইরে তখন বৃষ্টির স্রোত অবিরাম বয়ে চলেছে। ততক্ষণে তার গায়ের সাদা পোশাক বৃষ্টিতে ভিজে গিয়ে বলিষ্ঠ শরীরের উপর আঠার মতো লেপ্টে গেছে। তার প্রতিটি পেশিতে এক ধরনের প্রশান্ত অথচ সংযত শক্তির আভাস। দমকা হাওয়ার ঝাপটায় তার ভেজা সাদা পোশাক শক্তপোক্ত শরীরের সঙ্গে লেপ্টে গেছে। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে তীক্ষ্ণ চোয়াল বেয়ে। ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধোঁয়া ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বাতাসে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার দৃষ্টি পড়ল ব্যালকনির দিকে। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলসে উঠল। আর তখনই সে তাকে দেখল বারান্দায় দাঁড়িয়ে থাকা এক রহস্যময়ী মোহনীয় রমণী। ঝলসে ওঠা বিদ্যুতে এক মুহূর্তের জন্য আকাশের অন্ধকার চিরে ঝলমলে আলোয় ভরিয়ে দিল চারপাশ। সেই ক্ষণস্থায়ী আলোর ঝলকানিতে উমাইরের দৃষ্টি আটকে গেল ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা এক নারীর অবয়বে। সময় যেন থমকে গেল। চারপাশের মতো ঝোড়ো বাতাস, মুষলধারে নেমে আসা বৃষ্টি, সবকিছু নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। শুধু সেই আলোয় স্পষ্ট হয়ে উঠল এক মোহময়ী সৌন্দর্য তটিনী। ভেজা সুতির থ্রি-পিস তার নারী শরীরের প্রতিটি বাঁক ছুঁয়ে যেন উন্মোচিত করে দিয়েছে এক মোহময় দৃশ্য। স্নিগ্ধ জলকণা তার ত্বকের উপর চিকচিক করছে, আর ভেজা কেশরাশি কাঁধ বেয়ে নেমে এসেছে বন্যধারার মতো। তার চোখ দুটি আলতোভাবে বোঝা, যেন সে প্রকৃতির এই নিমত্ততায় নিমগ্ন, বৃষ্টির স্পর্শে মগ্ন। বৃষ্টির স্পর্শে সে যেন এক অপার্থিব রূপে ধরা দিয়েছে। বিদ্যুতের আলোয় তার মুখের প্রতিটি শৈল্পিক রেখা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, নিষ্পাপ অথচ গভীর এক রহস্যে মোড়া। উমাইরের বুকের ভেতর অজানা এক ঝড় উঠল। এটা তীব্র, অপ্রতিরোধ্য ঝড়, যা প্রকৃতির এই দুর্যোগের চেয়েও প্রবল, আরও বিধ্বংসী। তার শরীরের রক্ত জমে এলো, অথচ মনের গভীরে জ্বলে উঠল এক অগ্নিস্ফুলিঙ্গ। দুই ঠোঁটের মাঝে অদৃশ্য এক চাপ সৃষ্টি হলো। আর তখনই বুঝতে পারল সিগারেটটা তখন হাত ফসকে পড়ে গেছে। পুনরায় আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলসে উঠতেই তার হুঁশ ফিরল। তটিনী তখনও বারান্দায় দাঁড়িয়ে, তার শরীর থেকে চুইয়ে পড়া জলের ফোঁটাগুলো যেন মাটিতে পড়ার আগেই বাতাসে হারিয়ে যাচ্ছে। উমাইরের চোয়াল শক্ত হয়ে উঠল। এত রাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায়
সে একা ব্যালকনিতে কী করছে। যদি কোনো গার্ড এই অবস্থায় তাকে দেখে ফেলত। দৃঢ় পদক্ষেপে সে নিজের রুমের দিকে অগ্রসর হলো। উমাইর মনে মনে পণ করে ফেলল, আজই তটিনীকে উচিত শিক্ষা দেবে। মেয়েটা অতিরিক্ত বেড়েছে, কিছু বলছে না বলে যেন মাথায় উঠে নাচতে শুরু করেছে। তটিনী এখনও চোখ বুজে দাঁড়িয়ে আছে ব্যালকনির রেলিং ধরে, যেন সে নিজেকেই প্রকৃতির রূপে সঁপে দিয়েছে। এমনই এক মুহূর্তে হঠাৎই সে অনুভব করল পিছনে কেউ দাঁড়িয়ে আছে, একটা পরিচিত অস্তিত্ব। একটা গাঢ় মাতাল করা পরিচিত সুগন্ধ তার নাকে এসে লাগল। পারফিউমের কড়া গন্ধ বলে দিল সে কে। উমাইর। তটিনীর চোখ খুলল ধীরে, কিন্তু পিছনে ঘুরে তাকালো না। তার নিঃশ্বাস খানিকটা ভারী হয়ে এলো, কিন্তু সে কিছু বলল না, শুধু সরে গিয়ে ব্যালকনি ছাড়ার জন্য এক পা বাড়ালো। ঠিক তখনই উমাইর তার দু হাত দিয়ে রেলিং আঁকড়ে ধরল, যেন এক অনুচ্চারিত বাধা তৈরি করল তটিনীর সামনে। উমাইরের এই আচরণ তটিনীকে যাওয়া থেকে থামিয়ে দিল। বৃষ্টির ধারায় যেন পুরো পৃথিবী মেঘের অশ্রুতে ভিজে উঠেছে। রাতের অন্ধকার আর অবিরাম বৃষ্টির শব্দের মাঝে দাঁড়িয়ে আছে তারা দুজন, দুই বিপরীত মেরুর, অথচ একই মুহূর্তের অভিন্ন এক টানে বাঁধা। তটিনী গভীরভাবে শ্বাস নিল, তার বুক উঠানামা করল, আর মুখ শক্ত হয়ে গেল। চোখে ভাসল একরকম অবিচল দৃঢ়তা, বৃষ্টির মতোই শান্ত অথচ প্রবল, যেন জলধারার মধ্যে এক টুকরো অগ্নিশিখা, শান্ত অথচ অনড়। কিন্তু সে একটিও কথা বলল না, শুধু তার দৃষ্টি বৃষ্টির ঝাপটায় আরও তীক্ষ্ণ হয়ে উঠল। উমাইরও নীরব, কিন্তু সেই নীরবতাই যেন এক যুদ্ধের ময়দান। এক পক্ষ আটকে রাখতে চাইছে, আরেক পক্ষ মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করছে। অথচ শব্দহীন এই সংঘর্ষ বৃষ্টির শব্দের চেয়ে কোনো অংশে কম প্রবল নয়। উমাইরের চোখ ধীরে ধীরে তটিনীর উপর স্থির হল। তার ভিজে মেয়েলি শরীর, এলোমেলো চুল, তার আর বৃষ্টির ফোঁটা ঝরতে থাকা হলুদাভ ফর্সা মুখটাই সে চেয়ে রইল অপলক। তার নরম গুলগাল মুখে জলের ফোঁটা চিকচিক করছে, এক একটা বিন্দু গড়িয়ে নামছে তার তন্বী গলার নিচে, আর শরীরের গভীরে মিশে যাচ্ছে। তটিনীর গায়ে ওড়না না থাকায় বৃষ্টির কাচের মতো স্বচ্ছ ফোঁটাগুলো তার ত্বকে পড়ে এক অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। ওড়নার অনুপস্থিতিতে উমাইরের দৃষ্টি গিয়ে ঠেকল তার গলার নিচের ছোট তিলের উপর, যেন শ্যামল ঘাসে জ্বলজ্বল করা দুটি বৃষ্টিবিন্দু। বৃষ্টির ফোঁটার সাথে মিলে সেই তিল দুটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, আরও গভীরভাবে তাকে আকর্ষণ করছে, যেন চুম্বকের অদৃশ্য টান। তার কণ্ঠনালী দিয়ে একটা শুষ্ক ঢুক গড়িয়ে নামল, কিন্তু পর মুহূর্তে তার মনে হলো এই বৃষ্টির ফোঁটাগুলো যেন স্পর্ধা দেখাচ্ছে। তার ভেতরে জন্ম নিল এক অদ্ভুত অস্থিরতা। মনে হলো এই বৃষ্টির ফোঁটাগুলো যেন নিষিদ্ধ স্পর্শে ছুঁয়ে যাচ্ছে তটিনীকে। অজানা এক উন্মত্ততা তার রক্তে দাউ দাউ করে জ্বলে উঠল। ইচ্ছে হলো বৃষ্টির প্রতিটি বিন্দু মুছে দেওয়ার, সরিয়ে নিতে তার শরীর থেকে, যেন একমাত্র তারই অধিকার আছে এই ছোঁয়ার উপর।
তটিনী স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি তার গায়ে আছড়ে পড়ে। উমাইর তার দিকে চেয়ে থাকে এক অনিবার্য আকর্ষণে, যা তাকে ক্রমশ তটিনীর দিকে টেনে নিচ্ছে। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এত কাছ থেকে তটিনীর এমন মেয়েলি রূপ দেখে কোনো পুরুষের উপেক্ষা করা সম্ভব নয়। আর যখন মেয়েটা হয় একান্ত নিজের, তখন তো প্রতিরোধ প্রশ্নই ওঠে না। উমাইর ধীরে ধীরে তটিনীর দিকে ঝুঁকল। তার দৃষ্টি গিয়ে স্থির হলো মেয়েটার গলার ঠিক নিচে, যেখানে ছোট তিল দুটি তার সৌন্দর্যকে আরও মোহময়ী করে তুলেছে। এক মুহূর্ত দেরি না করে সে সেখানে গভীরভাবে ঠোঁট চেপে ধরল। উষ্ণ স্পর্শে তটিনীর শরীর কেঁপে উঠল। এক বিদ্যুৎ রেখা যেন মেরুদণ্ড বেয়ে নেমে গেল। অতঃপর উমাইর মুখ গুজে দিল তার গ্রীবাদেশে। সেখানে একের পর এক কয়েকটি চুমু দিয়ে জুড়ে এক কামড় বসিয়ে দিল সে। তটিনী এতক্ষণ নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এবার আর পারল না। শরীর বিদ্রোহ করল, মন চিৎকার করে উঠল। সে ছটফট করতে লাগল উমাইরের শক্ত আলিঙ্গন থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু উমাইর সে আরও শক্ত করে তটিনীকে বুকের মধ্যে চেপে ধরল, যেন এই বৃষ্টি ভেজা রাতে তাকে এক চুলও দূরে সরতে দেবে না। তাদের ভেজা শরীরের মাঝে জমতে থাকল এক অদ্ভুত উত্তাপ। উমাইরের বেসামাল স্পর্শে তটিনীর শ্বাস ভারী হয়ে এলো। শরীর যেন কাঁপছে অস্থিরতায়। তার অস্থিরতা বাড়তে থাকল। উমাইরের স্পর্শে সে আরও এলোমেলো হয়ে পড়ল, আরও বিক্ষিপ্ত। বারবার চেষ্টা করেও যখন নিজেকে মুক্ত করতে পারল না, তখন অবশেষে সে গভীর শ্বাস নিয়ে কঠোর গলায় বলল, ছাড়ুন, আপনার ছোঁয়ায় আমার ঘেন্না লাগছে। তার কণ্ঠের দৃঢ়তা যেন মুহূর্তের জন্য উমাইরকে থামিয়ে দিল। চোখ তুলে তাকালো তটিনীর দিকে গভীর নেশাতুর দৃষ্টি, যেখানে একসঙ্গে মিশে আছে আকাঙ্ক্ষা আর দাবি। বিদ্যুতের ঝলকানিতে তার চোখে এক অদ্ভুত দ্যুতি খেলে গেল। এরপর একটুও সময় না নিয়ে সে হঠাৎ তটিনীর ঠোঁটে গভীর এক চুমু এঁকে দিয়ে দিল, দাবিদার, বেপরোয়া, অপ্রতিরোধ্য। তটিনী শিউরে উঠল। শরীরের ভেতর যেন এক ঝড় বয়ে গেল। উমাইর মৃদু হাসল, তার স্বরে মাদকতা, নেশা। মাই হানিবাগ, এটা আগে বলতে হতো। এখন কন্ট্রোলের বাইরে, তাই থামার প্রশ্নই আসে না। বলেই সে এক ঝটকায় তটিনীকে পাজাকুলা করে তুলে নিল। বৃষ্টি তখনও নেমে চলেছে একটানা। বাতাসের শীতল পরশও যেন তাদের দহনশীল উষ্ণতাকে প্রশমিত করতে পারছে না। উমাইর ধীর পায়ে রুমের দিকে এগোল। তার পরক্ষণেই তটিনীকে বিছানায় ছুঁড়ে দিল। শ্বাস তখনও ভারী। আবহাওয়ার সঙ্গে যেন তাল মিলিয়ে তাদের চারপাশও তপ্ত হয়ে উঠেছে। উমাইর ধীরে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে তটিনীর দিকে যেতে লাগল। তখনও তার দৃষ্টি সরাসরি তটিনীর দিকে বিদ্ধ। তটিনী বুঝতে পারছে পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। বৃষ্টির সেই ক্ষণিকের উন্মত্ততা তাকে ক্ষণিকের জন্য মুক্তি দিয়েছিল, এখন বিষাক্ত শেকলে বাঁধতে যাচ্ছে। কেন যে সে বৃষ্টিতে ভিজতে গেল? সুখ কখনোই তার জন্য ছিল না। সে যেন ভুলেই গিয়েছিল। এখন ক্ষণিকের সেই স্বস্তির জন্য তাকে চরম মূল্য দিতে হবে। কিন্তু না, সে কখনোই নিজেকে এভাবে বিলিয়ে দেবে না।
যতক্ষণ পর্যন্ত তার শরীরে শক্তি আছে। তটিনী এতটাই নিমগ্ন ছিল নিজের ভাবনায়, সে টেরই পেল না কখন উমাইর তার কবজিতে হ্যান্ডকাফ পরিয়ে দিয়েছে। অনুভব করল ইস্পাতের শীতল বন্ধন। যখন বুঝল তখন সব শেষ। হালকা শিহরণ, আতঙ্ক আর ক্ষোভ একসঙ্গে তার শরীর অবশ করে দিল। উমাইর আরও ধীরে ধীরে এগিয়ে এলো। সেই চেনা স্পর্শে তাকে বেসামাল করার ব্যাকুলতা যেন তার চোখে মুখে স্পষ্ট। তটিনীর রক্তে যেন আগুনের স্রোত বয়ে চলছে। উমাইরের স্পর্শে তার শরীর শক্তিহীন হলেও মন এখনো দুর্বার। তটিনীর চোখে জল জমে উঠল। কণ্ঠে লুকানো অসহায়ত্ব নিয়ে কঠোর গলায় বলল, এভাবে আমার শরীর পাবেন, কিন্তু কখনো মন পাবেন না, কারণ মনের উপর কখনো জোর খাটে না। উমাইর হাসল। সেই হাসি যেন কাচের গায়ে লেগে থাকা ঠান্ডা শিশিরের মতো স্পষ্ট কিন্তু অনুভূতিহীন। সে মাদকতা মেশানো কণ্ঠে বলল, বাংলা সিনেমার ডায়ালগ বাদ দিয়ে আমাকে মেনে নে, আমি ছাড়া তোর দ্বিতীয় কেউ নেই, আর না তো কেউ হবে, আর না তো আমি হতে দেব। বাইরে প্রবল বৃষ্টি, আকাশ যেন বিষণ্ণ ক্রন্দনরত। তার প্রতিটি বিদ্যুৎ চমক যেন সতর্কবার্তা, কিন্তু ঘরের ভেতরের নীরবতা আরও ভয়ঙ্কর। তটিনীর চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে, প্রতিটি ফোঁটা যেন তার ভিতরে থেকে এক একটা ক্ষতের রক্তক্ষরণ। তার চোখের ঘৃণা, তার অসীম ক্লান্তি, শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন চিৎকার করে মুক্তি চায়, অথচ সে বন্দী কঠিন এক গ্রন্থিতে বাধা পড়ে আছে। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার কাছে বিষাক্ত আপনি, বিষাক্ত আপনার ছোঁয়া। বিষাক্ত হোক, তারপরও তোর শরীরে আমার ছোঁয়া থাক। উমাইর ঠোঁটে এক নিস্তব্ধ হাসি টেনে কথাটা বলল। তার কণ্ঠ যেন বরফ শীতল বাতাস, নিঃশ্বাসের মতোই হিমশীতল, অথচ স্পর্শের মতোই দাবদাহময়। তটিনী ছটফট করতে লাগল। শরীরের প্রতিটি কোষ যেন শেকল পুড়ে গেছে। তার হৃদয় কেঁদে উঠল মুক্তির জন্য। কিন্তু উমাইরের হাতের শৃঙ্খলে সে আরও বেশি ক্ষীণ হয়ে গেল। তার চোখের জল, তার কাঁপুনির কোনো মূল্যই যেন নেই, বরং প্রতিটি প্রতিরোধ যেন উমাইরের চোখে নতুন উন্মাদনার আগুন জ্বালিয়ে দিচ্ছে। তটিনী কাঁপতে কাঁপতে চাপা কণ্ঠে বলে উঠল, ওহে পুরুষ, অধিকার থাকলেও মন না ছুঁয়ে শরীর ছুঁয়ে দেওয়ার মানুষকে যে অধিকারপ্রাপ্ত রেপিস্ট বলে, এটা কি জানেন না? এক মুহূর্তের জন্য উমাইরের চোখে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং আরও গভীর হয়ে উঠল তার দৃষ্টি, আরও কঠিন হলো তার শ্বাস। সে এক রক্তপিপাসু শিকারী, যে ভুক্তভোগীর হাহাকারেও প্রশান্তি খুঁজে। তার ঠোঁটের কোণে নিষ্ঠুর এক হাসি ফুটে উঠল। অতঃপর সে স্বাভাবিক অথচ নির্মম স্বরে বলল, অধিকার থাকা সত্ত্বেও তোকে ছুঁয়ে দেওয়ার যদি আমাকে রেপিস্ট হতে হয়, তবে আমি 1000 তোর অধিকারপ্রাপ্ত রেপিস্ট হতে চাই। বলেই উমাইর তটিনীর কোমল ফোলা ঠোঁট দুটো দখল করে নিল। তটিনী বলতে চেয়েছিল অনেক কিছু, কিন্তু তার ঠোঁট উমাইরের শক্তিশালী স্পর্শে হারিয়ে গেল। শব্দগুলো যেন কণ্ঠনালীতে আটকে রইল। তার হাত দুটো আগে থেকেই হ্যান্ডকাফে বাঁধা, আর এখন উমাইরের বলিষ্ঠ এক হাত দিয়ে তটিনীর হাত দুটো তার মাথার পিছনে দিয়ে শক্ত করে ধরে রেখেছে।
পালানোর পথ নেই, প্রতিরোধের সুযোগ নেই। তটিনী ছটফট করতে চাইল, কিন্তু উমাইরের পা এমনভাবে তার শরীরের সঙ্গে পেঁচিয়ে আছে যে সে নড়াচড়ারও উপায় নেই। তার বুকের ভেতর ধুকপুক করে উঠছে, দম বন্ধ হয়ে আসছে। সমস্ত শক্তি দিয়ে সে নিজেকে শক্ত করে রাখতে চাইল, কিন্তু পারল না। এই পুরুষটিকে সে চিনত, আবার চিনত না। এ যেন এক অচেনা উমাইর। উমাইরের স্পর্শে যেন তার সমস্ত অস্তিত্ব ধীরে ধীরে অসাড় হয়ে পড়ছে। প্রতিরোধের শেষ বিন্দুটুকু যেন মুছে যেতে লাগল। তটিনী বুঝতে পারল সে হারছে, অথচ সে এই হার মানতে চায় না। তটিনীর চেষ্টার শেষ বিন্দু পর্যন্ত প্রতিরোধ করল, কিন্তু তার শক্তি ক্রমেই নিঃশেষ হয়ে যাচ্ছে। উমাইর যখন আরও কাছে টেনে নিল, তখন তার নিঃশ্বাস গরম হয়ে এলো। প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন এক টুকরো করে আত্মসমর্পণ করছে। তার চোখের কোণে অশ্রু জমে উঠল, কিন্তু সে কাঁদতে চাইল না। তার গাল বেয়ে নেমে আসা নোনতা জল সে উপেক্ষা করল, ঠিক যেমন উপেক্ষা করতে চাইল বুকের গভীরে চিৎকার করা একরাশ প্রশ্ন, এটাই কি আমার পরিণতি? খুব কি এমনটা হওয়া উচিত ছিল? ব্যালকনির দরজা খোলা থাকায় তীব্র বাতাস ঘরে ঢুকছে। ধূসর পর্দাগুলো উন্মত্তের মতো উড়ছে এদিক ওদিক। বাইরের প্রকৃতিও যেন বুঝাতে চাইছে কিছু একটা ঠিক নেই। বাতাসের সঙ্গে কিছুটা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে থাকে মেঝে। তটিনী তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। তার দৃষ্টি অস্পষ্ট হয়ে আসছে। শূন্যতার অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল সে। তার দেহ উমাইরের বাঁধনে থাকলেও তার মন যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, এমন এক স্থানে যেখানে সে আর কিছু অনুভব করবে না। নিস্তব্ধ আধারে মুড়ানো একটি ঘর। নিস্তব্ধতার চাদরে মুড়ানো ঘরটি যেন এক অলিখিত শপথ নিয়েছে, কোনো শব্দ প্রবেশ করতে পারবে না সেখানে। অথচ সেই নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে এক করুণ সুর, সপ্তদশী এক কন্যার অবিরত কান্না। গভীর বিষাদে ভরা তার বুক ফাটা হাহাকার প্রতিটি শ্বাসে এক নতুন ব্যথার জন্ম দিচ্ছে। দেয়ালের কোণ ঘেঁষে রাখা টেবিল ল্যাম্পের ম্লান আলোয় এক শয্যার পাশে বসে কাঁদছে সে। দেহ হালকা কাঁপছে, কান্নার দমকে মাঝে মাঝে নাক টানছে। ফর্সা কোমল মুখটিতে কান্নার দগদগে চিহ্ন স্পষ্ট। চোখের কোণে জমে থাকা অশ্রু ঠিকরে পড়ছে থেমে থেমে। দুঃখের ভারে যেন তার শরীরটাও নুয়ে এসেছে। আনারকলি জামার সূক্ষ্ম ভাঁজগুলো কান্নার ভারে আরও এলোমেলো হয়ে গেছে। ওড়নাটি কোনো এক অসতর্ক মুহূর্তে কাঁধ থেকে পিছলে গেছে, তবু তার খেয়াল নেই। বিছানার পাশে বসে থাকা মেয়েটির কান্নার শব্দ ধীরে ধীরে ছুঁয়ে গেল ঘুমন্ত যুবকের শ্রবণেন্দ্রিয়ে। এক মুহূর্তেই তার স্থির ভ্রু দুটো কুঁচকে উঠল। গভীর বিরক্তির ছাপ পড়ে গেল বলিষ্ঠ শ্যামল মুখে। 1 ঘণ্টাও হয়নি, চোখে নামতে শুরু করেছিল গভীর ঘুমের পর্দা। শরীরের ক্লান্তি, দিনের বোঝা সব মিলিয়ে এক মুহূর্তের স্বস্তি খুঁজে নিয়েছিল সে। অথচ সেই প্রশান্তি ভেঙে গেল মেয়েটির অসংযত কান্নায়। আধ ঘুম চোখ খুলে সে অনুভব করল মাথাটা যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। বিরক্তি চড়চড়িয়ে উঠল তার মনে। ভেতরে জমতে থাকা বিরক্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। মাথার যন্ত্রণার সাথে মিশে গেল এক তীব্র হতাশা।
কপালের শিরাগুলো টান টান হয়ে উঠল, ঠোঁটের কোণে অস্বস্তির রেখা। নীরব রাতে এই আকস্মিক কান্না কেন? কে এই কন্যা? কেন সে এমনভাবে কাঁদছে? অথচ যুবক তখনও চোখ মেলে তাকায়নি, শুধু অনুভব করছে এক আশ্চর্য ভারী আবহ, একটি ক্ষীণ অথচ তীব্র অভিমান মিশ্রিত কান্নার গভীরতা, যা নিস্তব্ধ রাতকে আরও গভীর করে তুলেছে।